আজ তো আমাকে আরো সুন্দর লাগছে, ঠিক যেন আকাশ থেকে নেমে আসা কোনো পরী। দিনকে দিন আমার চেহারার সৌন্দর্য যেন বেড়েই চলেছে। মা লিপি, এই খাবারটা তোর বাবাকে দিয়ে আয়। কি বললে? এই ভর দুপুরে এত রোদে আমি বাইরে যাব? সত্যি মা, তোমার মাথা ঠিক আছে? কেন, আমার মাথার আবার কি হলো? মাথা যদি ভালোই থাকে তাহলে এই রোদে আমায় বাইরে পাঠাচ্ছ কেন? এই রোদে বের হলে আমার গায়ের রং তো কালো হয়ে যাবে। না না, আমি কিছুতেই এখন বাইরে যাব না। তাহলে এখন ভাতটা কাকে দিয়ে পাঠাবো? ওদিকে তো তোর বাবার খাওয়ার সময় হয়ে এলো। কেন? ঘরে তো তোমার আরো একটা মেয়ে আছে, ওর যা গায়ের রং, এই রোদেরও সাহস নেই ওকে আরো কালো করার। চুপ কর লিপি, সারাক্ষণ নিজের রূপ নিয়ে এত বড়াই করা ভালো না। বড়াই করব না? আমার যা রূপ, এই গ্রামে আছে নাকি এমন কেউ? থাকলে দেখাও। আমার তো মনে হয় শুধু এই গ্রামে না, এই পুরো পৃথিবীতেই আমার চেয়ে সুন্দরী কেউ নেই। হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। মা ঋতু, কোথায় তুই? আমায় ডাকছো মা? এই তো তুই। মা, তোর বাবাকে খাবারটা দিয়ে আয়, কত বেলা হয়ে গেছে। দাও মা, আমি এক্ষুনি বাবাকে খাবারটা দিয়ে আসছি। সত্যি, তোর মতো এমন লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু কিন্তু কি মা? ও বুঝেছি, আমি কালো তাই তো? না মা, আমি বুঝেছি মা, কি করব বলো? সৃষ্টিকর্তা আমাকে যেমন বানিয়েছে আমি তো তেমনই হয়েছি। কষ্ট পাস না মা, গায়ের রং কালো হলে কি হবে? তোর মতো সাদা মনের মানুষের গ্রামে আর একটিও নেই। হয়েছি, এবার ভাতের বাটিতে দাও দেখি, নইলে তো আবার দেরি হয়ে যাবে। তা জলিল ভাই, তোমার মেয়েটা তো বেশ ভালোই বড় হয়েছে, তা ওর বিয়ের কথা কিছু ভাবছো নাকি? ভেবে আর কি করব ভাই, যাকে এই মেয়ের জন্য ছেলে দেখতে বলি সেই আমার মেয়ের গায়ের রঙের কথা বলে। এভাবে যে কত সম্বন্ধ ভেস্তে গেল। এসব যাতা বলছো, ও তো সুন্দর মেয়ে, আর তুমি কিনা বলছো গায়ের রং ভালো না? বেশ তো, আমার হাতে একটা খুব ভালো ছেলের খোঁজ আছে। তাই নাকি? তা ছেলে কি করে? শহরে বড় চাকরি করে, ভাবছিলাম তোমায় বলে দেখি। চাকরি করে? তাহলে তো খুবই ভালো পাত্র। তা আমার মেয়েকে বিয়ে করবে? কেন করবে না? অমন সুন্দরী বউ কে না চায়? টাকা পয়সা নিয়ে ভেবো না, ছেলে আমার নিজের ভাগ্নে। ওই তো আমার মেয়ে। কিরে মা, এই রোদ্রুরে তুই আবার এখানে আসলি কেন? আসবো না? এই ধরো তোমার খাবার, আমি না আসলে তুমি তো না খেয়ে কাটিয়ে দিতে। দেখেছো তো দুলাল ভাই, আমার মেয়েটা কেমন লক্ষ্মী। নিজের মেয়ে বলে বলছি না, ও যে ঘরেই যাবে ঘর একদম আলো করে রাখবে। আলো না কালো, যেই ঘরে যাবে সেই ঘর আরো অন্ধকার হয়ে যাবে। কিছু মনে করো না ভাই, তোমার এই মেয়েটাকে দেখলে আমি শুধু একটা কথাই ভাবি, তুমি আর ভাবি এত সুন্দর, অথচ তোমাদের মেয়েটা এমন কালো হলো কেন? এসব কি বলছো ভাই? তুমি তো এইমাত্র আমার মেয়ের জন্য একটা সুপাত্রের খোঁজ দিচ্ছিলে। তোমার কি মাথা খারাপ হয়েছে জলিল ভাই? আমার অমন রাজপুত্রের মতো ভাগ্নের জন্য এই কালো মেয়েকে বউ বানাবো? আমি তো তোমার ছোট মেয়ে লিপির কথা বলছিলাম। এই মেয়েকে কে বিয়ে করবে? বাবা, আমি আসি, ওদিকে আবার আমার কাজ পড়ে আছে। এ কি মা, তুই কাঁদছিস? তুই মন খারাপ করিস না, লোকে যা ইচ্ছা বলুক, তুই আমার লক্ষ্মী মেয়ে। কাঁদছি না তো, চোখে কি যেন একটা পড়েছে। তাছাড়া দুলাল চাচা তো মিথ্যে কথা বলেনি। যদি ছেলে ভালো হয় তাহলে লিপির বিয়েটা দিয়েই দাও। কোথায় মহারানী? সেই কখন ওকে একটু হলুদ বেটে আনতে বলেছি, অথচ এখনো কোনো খোঁজ নেই। এই নে বোন, তোর হলুদ বাটা। ঋতু, তুই কোথায় গিয়েছিলি? এই সামান্য হলুদ বাটতে তোর এতক্ষণ লাগলো? লিপি, তোকে কতবার বলেছি ঋতুকে তুই আপু বলে ডাকবি? তোর কি কোনো কথা কানে যায় না? মা, তুমি কি কখনো ওর দিকে তাকিয়ে দেখেছো? তুমিই ভাবো, ও কি আমার বড় আপু হওয়ার যোগ্য? কোথায় আমি আর কোথায় ও? একদম চুপ কর। শোন লিপি, এখনো সময় আছে। নিজের রূপ নিয়ে এত অহংকার করিস না, দেখবি একদিন এই রূপই আর তোর থাকবে না। আরে ছাড়ো তো মা, শকুনের দোয়ায় গরু মরে না। তাছাড়া রূপ যখন আছে, অহংকার তো একটু করবই। তুই আবার হলুদের বাটি ধরে দাঁড়িয়ে রইলি কেন? আমাকে দি।
বলছিলাম এত ভালো পাত্র হাতছাড়া করাটা কি ঠিক হবে? এসব তুমি কি বলছো ঋতুর মা? ঘরে বড় মেয়ে থাকতে শেষে কিনা ছোট মেয়ের বিয়ে আগে দেব? কি করব, আমরা তো নিরুপায়। ঋতুর চিন্তা করে ওদিকে যে লিপিরও বিয়ের বয়স পেরিয়ে যাবে, তাছাড়া আমাদের বয়সটাও তো কম না। সবই না হয় বুঝলাম, কিন্তু তাই বলে। আর অত ভেবো না তো, তুমি বরং দুলাল ভাইকে বলো ছেলের বাবা মায়ের সাথে কথা বলতে। তাছাড়া দেখাশোনা হলেই তো আর বিয়ে হয়ে যায় না। বেশ, তো তুমি যখন বলছো, কাল না হয় একবার কথা বলে দেখব। বলছিলাম দুলাল ভাই, কাল তুমি যে পাত্রের কথা বলছিলে, দেখো না সেখানে একবার কথা বলে। না বাবা না, কিছু মনে করো না ভাই। তোমার ওই কালো কুচ্ছিত মেয়েকে আমার ভাগ্নে বিয়ে করবে না। ভাই, ওভাবে কেন বলছো? মেয়েটা আমার দেখতে মন্দ হলে কি হবে? ওর মনটা খুব ভালো। কাজকর্মে ওর চেয়ে ভালো মেয়ে তুমি এই তল্লাটে একটাও পাবে না। আরে ছাড়ো তো, আগে হলো দর্শনদারি, তারপর না হয় গুণবিচারী। তবে তুমি যদি তোমার ছোট মেয়ের জন্য রাজি থাকো, তাহলে কথা বলে দেখতে পারি। বেশ, তো একবার কথা বলেই দেখো। সত্যি জলিল ভাই, তুমি তাহলে রাজি? মেয়ের বাবা যখন হয়েছি, রাজি না হয় উপায় কোথায়? অন্তত বেঁচে থাকা অবস্থায় একটা মেয়ের তো গতি করি। বেশ, তো তাহলে আজই আমি কথা বলে দেখছি। ওরা রাজি হলে না হয় এই সপ্তাহে দেখা সাক্ষাতের একটা ব্যবস্থা করব। তাহলে আসি ভাই। কি রে ঋতু, তোর আবার হিংসে হচ্ছে না তো আমার বিয়ের কথা শুনি? আহারি, কোথায় আজ তোর বিয়ে ঠিক হওয়ার কথা, অথচ আমার ঠিক হচ্ছে। এসব কি বলছিস লিপি? দিনকে দিন তোর স্বভাব চরিত্র আরো খারাপ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলবো তাতে আবার দোষ কিসের? কি রে, সত্যি করে বল, হিংসে হচ্ছে না তো? আমার কেন হিংসে হবে? তুই তো আমার নিজের বোন, তুই সুখী হলেই তো আমি সুখী। হয়েছে হয়েছে, তোকে আর এসব বলতে হবে না, আমার সব জানা আছে। কিন্তু কি আর করবি, তোর কপালে তো আর রাজপুত্র নেই। বাবাকে বলে দেখবো যদি কোনো রিক্সাওয়ালার খোঁজ পায়। খবরদার লিপি, একদম এসব বাজে কথা বলবি না। মা, ওকে বকো না। তাছাড়াও তো মিথ্যে কথা বলেনি। যাই হোক, আমি বরং পুকুর ঘাটে গিয়ে লিপির জামা কাপড়গুলো কেচে আনি। হ্যাঁ, তাই যা, তোকে ওখানেই মানাই। চিন্তা করিস না, বিয়েটা হোক, আমি তোকেও আমার সাথে নিয়ে যাব। না হলে ওখানে গিয়ে আমার সব কাজ কে করে দেবে? এই মেয়েটা এখনো শুধরালো না। সৃষ্টিকর্তা, ওকে তুমি মাফ করো। মা, তুই ওর কথায় কিছু মনে করিস না। আসলে ছেলেটা ভালো বলে আমরা হাতছাড়া করতে চাচ্ছি না। কি যে বলো মা, ও তো আমার ছোট বোন, আমি কি ওর কথায় মন খারাপ করতে পারি? এখন আমি যাই, নইলে পুকুর ঘাটে রোদ বেড়ে যাবে। এ তুমি আমায় কেমন কষ্ট দিচ্ছ? আর কতকাল আমায় এভাবে কষ্ট পেতে হবে? এই চেহারার জন্য নিজের বোন সবসময় আমায় কথা শোনায়, আর কতকাল আমি এই কষ্ট সহ্য করব? ঋতু যখন মনের কষ্টে কাঁদছিল, ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ে মাটিতে পড়ে থাকা এক নোংরা আহত পাখির দিকে। আহারে, এখানে এই পাখিটা এলো কোথা থেকে? আমি কত সামান্য কষ্টে কাঁদছি, আর এই নিরীহ পাখিটা কত ব্যথা পাচ্ছে। ওকে যে করেই হোক সাহায্য করতে হবে। এটা কোত্থেকে তুলে আনলি? নিজেও যেমন কুৎসিত, তেমন তুলেও এনেছিস একটা কুৎসিত পাখি। যা, এটা বাইরে ফেলে দিয়ে আয়। এভাবে বলছিস কেন বোন? দেখ পাখিটা কত কষ্ট পাচ্ছে, তাই তো ওকে তুলে আনলাম। কেন, তুই কি পাখির ডাক্তার? দেখি কাটা কেমন শিউরে উঠছে। যা বলছি, ওটাকে বাইরে ফেলে দিয়ে আয়। না, আমি ওকে কিছুতেই ফেলবো না। যতক্ষণ ও সুস্থ হচ্ছে, ওকে আমি নিজের কাছেই রাখবো। আমার সাথে পারলা? আমিও দেখছি তুই কি করে ওই পাখিটা রাখিস। এই তো, এবার আর তুই ব্যথা পাবি না। দুটো দিন এভাবে থাকলেই তুই আবার সুস্থ হয়ে যাবি। ঋতুমা, তুই এখানে? আর আমি তোকে কত খুঁজে বেড়াচ্ছি। কেন মা, কি হয়েছে? তোর দুলাল চাচা খবর পাঠিয়েছে, কাল দুপুরে ছেলেপক্ষ আসবে লিপিকে দেখতে। সে তো খুব ভালো কথা মা, তুমি একদম চিন্তা করো না, আমি সব কাজ সামলে নেব। মা,
তুই মন খারাপ করিস না। সৃষ্টিকর্তা চাইলে তোর এর চেয়েও ভালো ঘরে বিয়ে হবে। আমি ওসব নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমার বোনটার বিয়ে যেন খুব ভালো মতো হয়। চলো মা, এখন আর বসে থেকে লাভ নেই, কালকের কাজকর্ম কিছুটা এগিয়ে রাখি। আমায় বলে পাখিটা ফেলবে না। সেই ছোট্ট থেকে দেখে আসছি ওর চেহারা যতই কুৎসিত হোক না কেন, বাবা মা ওকেই বেশি ভালোবাসে। আজ আমি ওর পাখির এমন দশা করব, বুঝবে তখন আমার সাথে পাল্লা দেওয়ার পরিণাম কি হয়। এই তো সেই পাখিটা। দুদিন পর তো বিয়ে হয়ে চলেই যাব, তার আগে ঋতুকে কাঁদানোর এটাই ভালো উপায়। কি নোংরা পাখি, এখনই এটাকে শেষ করব। এ কি, এ আমি কি দেখছি? ওই পাখিটা এত বড় হলো কি করে? এখন কি হবে? দুষ্ট মেয়ে, তোর এত সাহস! আমি জাদুর পাখি, তুই কিনা অমন ভালো একটা মেয়েকে কষ্ট দিতে একটা নিরীহ পাখিকে মেরে ফেলছিলি। আমাকে কিছু করো না। করবো না মানে? কি যেন বলছিলি? পাখিটা কুৎসিত, পাখিটা নোংরা, আর তুই কি? নিজের রূপ নিয়ে তোর অনেক অহংকার, তাই না? বেশ, আমিও দেখছি কোথায় যায় তোর এই রূপের আগুন। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমি কি নাই 16 বছর বয়সে এমন কুৎসিত বুড়ি হয়ে গেলাম? নিজের রূপ নিয়ে খুব বড়াই করিস না। আজ থেকে তুই হবি 16 বছরের বুড়ি। না না, দয়া করে আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দাও। এ আমার কি সর্বনাশ হলো! কিছুতেই না। যতদিন না তোর অহংকার পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হচ্ছে, ততদিন তুই এভাবেই থাকবি। পরদিন সকালেও লিপি দরজা না খোলায় রেহানা ঋতু চিন্তিত হয়ে যায়। মা, একটাবার দরজাটা খোল। কি যে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওদিকে তো তোর দুলাল চাচা পাত্র নিয়ে এক্ষুনি চলে আসবে। না মা, আমি কিছুতেই এই দরজা খুলবো না। এই চেহারা আমি কিছুতেই কাউকে দেখাতে পারবো না। এ কি, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? একটাবার দরজাটা খোল বোন। তুই যা বলবি আমি তাই শুনবো। আমি এক্ষুনি তোর জন্য হলুদ বেটে আনছি, দেখবি তোর মুখটা আরো সুন্দর হয়ে যাবে। একদম কথা বলবি না, আমি সব জানি। আমাকে হিংসে করেই তুই সব করেছিস। মা, ওকে চলে যেতে বলো। ওই তো জাদু করে আমার চেহারা নষ্ট করে দিয়েছে। তাই তো, ওর গলাটা এমন শোনাচ্ছে কেন? আচ্ছা বেশ, আমি ঋতুকে তাড়িয়ে দিচ্ছি। তাও তুই একটাবার দরজাটা খোল। কেন মা, তোমরাই তো চেয়েছিলে ওর বিয়ে দিতে। চাও না ওকেই এবার ওদের সামনে নিয়ে যাও। আমিও দেখবো ওই কুৎসিত মেয়েকে কি করে পছন্দ করে। কি হলো জলিল ভাই, সময় তো পেরিয়ে যাচ্ছে। ভাবিকে বলো মেয়েকে আমাদের সামনে আনতে। আসলে ভাই, কিভাবে যে বলি। কি আমতা আমতা করছো? কি হয়েছে? কোনো সমস্যা? না না ভাই, কোনো সমস্যা না। এই যে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এ কি জলিল ভাই, ছি ছি ছি, আমাদের তো কথা হয়েছিল, তারপরও তুমি এই মেয়েকে দেখাচ্ছ? না মানে দুলাল ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। না ভাই, আর কিছু বোঝার নেই। চল বাবা রাজীব, এসব বাটপারদের সাথে আমরা কিছুতে সম্বন্ধ করতে চাই না। খবরদার চাচা, এতদিন আপনি আমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছেন, আমি সহ্য করেছি, কিন্তু আর না। আপনি আমার বাবা মাকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। চরের মায়ের বড় গলা। এই মেয়ে, তুই নিজেকে কখনো আয়নায় দেখেছিস? খুব স্বাদ হয়েছে আমার রাজপুত্রের মতো ভাগ্নেকে বিয়ে করার। না চাচা, আমার আপনার ভাগ্নিকে বিয়ে করার কোনো শখই নেই। আমি চাই আমার ছোট বোনকে আপনারা দেখুন, কিন্তু একটা সমস্যার কারণে আমার বোন যখন সামনে আসতে চাইছে না, তখন বাবা মায়ের সম্মান বাঁচাতেই আমি এখানে এসেছি।
কিন্তু এরপরও যদি আপনি আমার বাবা মাকে অপমান করেন তাহলে কিন্তু। তাহলে কিন্তু কি শুনি? আহা মামা, চুপ করো। যে মেয়ে নিজের বাবা মায়ের সম্মানের জন্য নিজেকে ছোট করতেও রাজি হয়ে যায়, আমি তো তেমনই এক মেয়েকে খুঁজছিলাম। সুন্দর চেহারা তো ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের সুন্দর মন চিরস্থায়ী। আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। এসব তুই কে বলছিস বাবা? ঠিকই বলছি মামা, তুমি বিয়ের ব্যবস্থা করো। না, আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না, কারণ আমি চাই আমার ছোট বোনকে আপনি বিয়ে করুন। দয়া করে আমাকে 2 দিন সময় দিন। আমার যা বলার আমি সবাইকে বলেছি, বাকিটা আপনারাই দেখুন। ওরা সবাই চলে গেছে, এবার তো দরজাটা খোল মা, একটাবার দরজা খোল। কেন মা, পারলে না তোমার ওই কুৎসিত মেয়েকে বিয়ে দিতে? আমি জানতাম ওই ছেলে কিছুতেই তোমার মেয়েকে পছন্দ করবে না। কি ভেবেছে আমার এই হাল বলে ও পার পেয়ে যাবে? এখনো তোর অহংকার কমেনি? ঠিক বলেছিস বোন, ওই ছেলের সাথে তোরই বিয়ে হবে। এবার তো দরজাটা খোল। শোন লিপি, ওই ছেলে ঋতুকেই বিয়ে করতে চেয়েছে, কিন্তু ঋতুই বিয়ে করতে চায়নি। কারণ ও চায় তুই ওই ছেলেকে বিয়ে কর। তোর বাইরেটা সুন্দর হলেও তোর ভেতরটা ঋতুর মতো সুন্দর না, তাই তো এখনো তুই ঋতুকে হিংসা করছিস। আমায় ক্ষমা করে দে আপু, আমায় ক্ষমা করে দে। আজ বুঝতে পারছি মা সব সময় ঠিকই বলতো। ছোট থেকেই আমি ভেবেছি রূপ নিয়ে তুই আমাকে হিংসে করিস, অথচ আমি তোকে হিংসে করেছি। এ কি, কে তুমি? আমার বোন কোথায়? আমি তোর বোন আপু, আমার অহংকারের কারণে আজ আমার এই দশা। 16 বছরে আমি বুড়ি হয়ে গেছি। এ কি সর্বনাশ হলো! আমি তোকে কতবার বলেছি অহংকার করিস না, দেখলি তো আজ কি হলো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, তবে এখন আর আমার দুঃখ নেই। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, এতেই আমার শান্তি। বাইরের সৌন্দর্য না, ভেতরের সৌন্দর্যই আসল। আমি বুঝতে পারছি আমি না, আপুই বেশি সুন্দর। এসব তুই কি বলছিস বোন? তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই আবারও আগের মতো সুন্দর হয়ে যাবি। এ কি, আমি আবার আগের মতো হয়ে গেছি? আপু, তোর কারণেই আজ আমি আবার আগের মতো হয়ে গেছি। না বোন, সব তোর কারণেই সম্ভব হয়েছে। কারণ পাখি তো বলেছিল, যখন তোর অহংকার দূর হবে তখনই সব আবারও আগের মতো হয়ে যাবে। তোর অহংকার দূর হয়েছে, এবার তোর বিয়েটাও হবে। না আপু, আগে তোর বিয়ে, তারপরে আমার বিয়ে হবে, তাই না মা? হ্যাঁ মা, এই প্রথম তুই ঠিক কথা বলেছিস। কিন্তু আর কিন্তু না আপু, আমি ভুলছিলাম। ওই ছেলের জন্য আমি না, তুই যোগ্য পাত্রী। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন, এবং ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখতে পারো। ও খুব
পরিশ্রমী ছিল, কিন্তু ওর পরিশ্রমের ফল ও পেত না। একদিন বাচ্চারা খিদের জ্বালায় ছটফট করছে, যথেষ্ট পরিমাণ দুধও পাচ্ছে না ওরা। যদি আমাদের গরু থাকতো তাহলে কত ভালো হতো বলো, আমাদের সব সমস্যা দূর হয়ে যেত। যাও না, কাল একটা গরু কিনে নিয়ে এসো না। কি বললে? গরু কিনে আনবো? আমাদের কাছে কি অত টাকা আছে? যা রোজগার করি সব টাকাই তো দুধ কিনতেই চলে যায়, তার উপর আমি আবার গরু কোত্থেকে কিনে আনবো বলো তো? তুমি কি কাঠ কাটা ছাড়া আর কিছুই করতে পারো না? গিয়ে মজুরের কাজ করো, তাতে তো বেশি টাকা পাবো। আমাকে মজুরের কাজ দেওয়ার জন্য এই গ্রামে কেউই নেই, কিন্তু আজকাল কেউ কাঠও কিনতে চায় না, শুধু এক দুটো লোকই কেনে, আর সেটা দিয়ে যা টাকা পাচ্ছে তাদের সংসার চালানো দায় হয়ে উঠছে। আমাদের রোজগারের জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তাহলে তো আমাদের কাছে এখন একটাই পথ খোলা আছে। আমি কালকে বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি যাব, ওখানে ওদেরকে পেট ভর্তি করে খাওয়াতে পারবো। তুমি যখন ভালোভাবে রোজগার করতে পারবে তখন আমরা ফিরে আসবো। তুমি যদি চলে যাও তাহলে তো সবাই আমাকেই দোষ দেবে। তুমি এইসব নিয়ে চিন্তা করো না, আমাদের তো বাচ্চাদেরকেও মানুষ করতে হবে। দেখো, তুমি খুব তাড়াতাড়ি খুব ভালো কাজ পাবে। ঠিক আছে, যেটা তুমি ভালো বোঝো করো। আমি একটা ভালো কাজ পেলে আমরা দুজন একটা বাড়ি কিনবো। এরপর আনন্দ ওর বউকে বাপের বাড়িতে রেখে এসে কাজের খোঁজ করতে শুরু করে, কিন্তু কেউ ওকে কাজ দেয় না। কিছু একটা করতেই হবে, জঙ্গল থেকে কাঠ কেটে পাশের গ্রামে গিয়ে বিক্রি করব। কেউ না কেউ তো ঠিকই কিনবে। ভগবান যেন এরকম অবস্থা শত্রুরও না করে। জানি না কবে আমাদের দুঃখ ঘুচবে, জানি না কবে আমার বউ বাচ্চাদের সুখে রাখতে পারবো। কতদিন যে এরকম ভাবে চলবে কে জানে। এরপর ও জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করে। দেখো তো, এই কাগজে লেখা রাস্তা সম্পর্কে তুমি কিছু বলতে পারো কিনা? যতটা জানো ততটাই বলো আমাদের। এখানে তো পুরো ঘন জঙ্গল দেখছি, এখান থেকে কি করে বেরোবো আমরা জানি না। একটু দেখে বলো তো যদি বুঝতে পারো। আমি তো এই জঙ্গল খুব ভালো করেই চিনি, কিন্তু এই কাগজের লেখা ঠিক মতো বুঝতে পারছি না। এখান থেকেই আপনারা একটু এগোলে একটা পাহাড়ও দেখতে পাবেন। আমার মনে হয় আপনাদের ওখান থেকে উত্তর দিকে যাওয়া উচিত। তুমি একটু এদিকে শুধু কথা আছে। এই ছেলেটাকে দেখো, ও আমাদের মতোই শক্তিশালী। আমাদের লক্ষ্য পূরণ করার জন্য একে সাথে নেওয়া দরকার। আর তার উপর ওই জঙ্গলের সব রাস্তাও চেনে। সে তো ঠিক আছে, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেই বিষয়ে কোনো তৃতীয় ব্যক্তি জেনে যাওয়াটা উচিত হবে না। সবাইকে জিজ্ঞেস করার থেকে ভালো একেই সাথে করে নিয়ে যাওয়া। ও আমাদের উপকারে লাগবে। কাজ হয়ে যাওয়ার পর তখন নয় ভাবা যাবে একে কি করা যাবে। না না, এই বিষয়টা তৃতীয় কোনো ব্যক্তি জানুক আমার একদমই পছন্দ না। চলো এখান থেকে। এরপর ওরা ওখান থেকে চলে যায়। এই লোকগুলো কারা? এদেরকে তো আগে কখনো দেখিনি। ওদের হাতে যে কাগজটা দেখলাম সেটা অনেক পুরনো বলেই মনে হলো। ওদের এই কাগজটার মধ্যে শেষে একটা হীরের ছবিও দেখতে পেয়েছিলাম। মানে এরা কোনো অমূল্য সম্পদই খুঁজছে। এরপর সব কাঠ কেটে নেওয়ার পর সেগুলো একটা দড়ি দিয়ে বেঁধে নিজের মাথার ওপর রেখে হাঁটতে শুরু করে। এই তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এক্ষুনি তো আবহাওয়া ভালোই ছিল। এই গাছটা নিচেই বরং যে দাঁড়িয়ে থাকি একটু। বলে মনে হচ্ছে সামনে রাস্তা ঠিক মতো দেখতেও পাচ্ছি না। আমাদের কিছু কোনো জন্য কোথাও দাঁড়ানো উচিত। বৃষ্টিতে আগে এগুলো অসম্ভব। বড় গাছ দেখতে পাচ্ছি, চলো ওটা নিচে গিয়ে দাঁড়াই। তাড়াতাড়ি চলো। এরপর ওরা গিয়ে একটা গাছের নিচে। অবস্থা ঠিক মতো রেখেছো তো? বৃষ্টির খুব বাড়ছে, ওটা যেন না ভেজে খেয়াল রেখো। এ বাবা, আমি তো একদম ভুলেই গেছিলাম। হে ভগবান, এই কাগজে তো পুরোপুরি ভিজে গেছে। নকশাও বুঝতে পারছি না এখন। এবার কি করবো আমরা? এই জন্যই সব সময় সতর্ক থাকতে হয়। এটা দেখে তো এখন আর কিছুই বোঝা যাবে না। আমাদের পরবর্তী রাস্তার যে জায়গাটা সেটা তো ভিজে গেছে, এদিকেই তো ছিল। এখন আমরা কি করে যাবো? এই কাঠুরিয়ার সাথে কথা বলার সময় আমি কাগজটা পকেটে রেখেছিলাম। ভুল হয়ে গেছে আমার। আর বৃষ্টির জন্য কাগজটা ভিজেও গেছে। এখন আমরা কি করবো? ঠিক আছে, আর একটু এগুলো একটা পাহাড় পড়বে। এতে সেটাই বললো। আর বলেছে ওখান থেকে উত্তর দিকে যেতে। এই তো না হয় উত্তর দিকে যাবো, কিন্তু ওখান থেকে আর কোন দিকে যাবো সেটাই তো কাগজের মধ্যে ছিল। তুমি এটা কি সর্বনাশ করলে বলো তো? কত মাইল যে পথ চলে এলাম, তারপরেও এসেছিলাম, আর আমাদের সব পরিশ্রম মাটি হয়ে গেল। রাস্তা ঠিক মতো না জেনে এগোনো খুবই মুশকিল।
আমাদের ফিরে যেতেই হবে। এই বৃষ্টি আমাদের সর্বনাশ করলো। ভেবেছিলাম ওটা খুঁজে পেলে কোটিপতি হয়ে যাবে। এরপর কিছু সময় বাদে বৃষ্টি থেমে যায়। ভালো হয়েছে বাবা, বৃষ্টিটা কমে গেল। সন্দেহ হতে চললো। আমার কি এখন ফেরত যাওয়া উচিত নাকি জঙ্গলের ওইদিকে গ্রামটায় যাওয়া উচিত? বাড়িতে তো আমার জন্য কেউই আর অপেক্ষা করার মতো নেই। জঙ্গলের ওইদিকে গ্রামেই যাই। এই জঙ্গলটা পার করতে আমাকে অনেক দূরেও যেতে হবে। আমি জানি কিছুটা যাওয়ার পর আমি হাঁপিয়ে উঠবো, ওখানে পৌঁছে না হয় একটু বিশ্রাম করে নেব। এরপর আনন্দ ওইভাবেই চলতে থাকে। কিছুক্ষণ পর গঙ্গা, আমার খুব খিদে পেয়েছে, চলো না কোথাও গিয়ে দাঁড়িয়ে খাবার খেয়ে নি। আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু আমাদের কাছে মাত্র 5টাই রুটি রয়েছে। ঠিক আছে, অর্ধেক ভাগ করে নেব। চলো এখানে দাঁড়াই। তার উপরে সন্ধ্যাও হয়ে গেছে। ওরা ওখানে বসে খাবার খেতে শুরু করে। তখনই আনন্দ ওখানে আসে। মনে হচ্ছে কেউ আমাদের এদিকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওই ছেলেটা যার সাথে দুপুরে আমাদের দেখা হয়েছিল। ওর বাড়ি মনে হয় এখানেই কোথাও। সেটা জেনে আজকে রাতটা বরং ওর বাড়িতে বিশ্রাম করলেই ভালো হয়। এই ছেলে, এদিকে শোনো তো একবার। আপনারা তো এখনো এখানেই আছেন দেখছি। আপনাদের তো এতক্ষণে অনেক দূরে চলে যাওয়া উচিত ছিল। সে অনেক বড় ঘটনা। এই, তুমি কিছু খেয়েছো নাকি তুমি বাড়ি গিয়ে খাবে? আমি কিছুই খাইনি। আর এখানে আমার বাড়িও না। আমি তো জঙ্গলের ওই দিকের গ্রামে কাঠ বিক্রি করার জন্যই যাচ্ছিলাম। কি এতটা পথ হেঁটে কাঠ বিক্রি করো তুমি? তুমি তো তোমার গ্রামে বিক্রি করতে পারো, এই এত দূরে কেন যাও? আমাদের গ্রামের কেউই আমার কাছ থেকে কাঠ কেনে না, শুধুমাত্র চেনাশোনা লোকের কাছ থেকেই কেনে। আর সেই জন্যই আমি অন্য গ্রামে যাচ্ছি। তাহলে তো তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এই নাও, রুটি খেয়ে নাও। আমরা তো ভাবছিলাম যে তোমার বাড়ির সামনে, ভেবেছিলাম রাতে তোমার বাড়িতে গিয়ে বিশ্রাম করে সকালবেলা বেরিয়ে যাব। এখন যদি আমার বাড়িতে যান তাহলে যেতে যেতে সকাল হয়ে যাবে। তার থেকে বলো এখানেই কোনো ভালো জায়গা খুঁজে রাত্রিটা কাটিয়ে দেওয়া। সেসব তো ঠিকই আছে, কিন্তু আপনারা যাচ্ছেন কোথায় সেটা আমি এখনই তোমাকে বলতে পারবো না। তুমিও পারলে আমাদের সাথে এখানেই বিশ্রাম করো। সকালে তুমি তোমার রাস্তায় চলে যাও আর আমরা আমাদের রাস্তায়। আপনারা না বললেও আমি খানিকটা বুঝতে পেরেছি। আপনারা আমাকে যে কাগজটা দেখিয়েছিলেন সেটা দিয়ে বুঝতে পারছি আপনারা কোনো অমূল্য জিনিস খুঁজতে যাচ্ছেন, তাই না? কিন্তু আপনারা এখন ফিরে যেতে চাইছেন কেন? আমরা ছেলেটাকে যতটা সাদা সিধা ভেবেছিলাম ততটা না। আমরা তো ওখানে আর পৌঁছাতে পারবো না। আর তার উপর এই সবকিছুই জেনে গেছে। আমরা যে একটা অমূল্য জিনিস খুঁজছি, ওখানে কিভাবে যেতে হবে সেটা কাগজে লেখা ছিল। কিন্তু আমাদের পোড়া কপাল যে কাগজটা বৃষ্টিতে পুরোপুরি ভিজে খারাপ হয়ে গেছে। এই দেখো, এখন শুধু এইটুকুই অবশিষ্ট আছে। এই কাগজটার জন্যই আমাদের এখন ফেরত যেতে হচ্ছে। দেখি আমি, এখানে তো অর্ধেকটা রয়েছে। এত মূল্যবান জিনিস আপনারা কিভাবে নষ্ট করলেনই বা কেন? এটাই তো আমরা চিন্তা করছিলাম। এখন সব ভুলে যাও, চলো আমরা ঘুমিয়ে পড়ি। আপনারা আমাকে যে নকশাটা দেখিয়েছিলেন সেটা অনুযায়ী বাকি রাস্তাটা আমার মনে আছে। এই অর্ধেক নকশার সাহায্যে আমি বাকি অর্ধেক রাস্তাটাও বলে দিতে পারবো। কি তুমি বাকি রাস্তা বলে দিতে পারবে? দেখে বলো তো আমাদের এখন কোন দিকে যেতে হবে। হ্যাঁ, আমার মনে আছে। আপনারা তো এখনো পর্যন্ত পাহাড়ের কাছেই পৌঁছাতে পারেননি, কিন্তু আপনাদের রাস্তা দেখিয়ে দিলে আমার লাভটা কি হবে? আমি কেনই বা আপনাদের রাস্তা দেখাতে যাব? দেখেছো, আমি বলছি না ছেলেটা সাদা সিধে না। ঠিক আছে, তুমি আমাদের দুজনকে যদি ওই গুপ্তধন পর্যন্ত নিয়ে যেতে পারো তাহলে আমরা সেখান থেকে তোমাকে কিছু ভাগ দিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই, তোমাকেও আমরা কিছুটা ভাগ দিয়ে দেবো। আগে ওখানে কিভাবে পৌঁছাতে হবে সেটা বলো। আমি আগে থেকে আপনাদের সেটা বলতে পারবো না। আমিও আপনাদের সাথেই যাব। ঠিক আছে, তুমি আমার সাথে আমার ঘোড়া করেই যাবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে আমার ঘোড়াতেও আসতে পারো। পরের দিন সকালে ওরা আনন্দকে সাথে করে আনন্দের বলা অনুযায়ী রাস্তা ধরে চলতে থাকে। এইভাবে কিছুক্ষণ চলার পর ওরা আনন্দের জন্য একটা ঘোড়া নেয় আর তিনজনে একটা একটা করে ঘোড়ার ওপর বসে ওখান থেকে চলে যায়। ঘোড়াগুলো খুব ক্লান্ত হয়ে গেছে। এটা তো দেখে কোনো গ্রাম বলেই মনে হচ্ছে। এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ঘোড়াগুলোকে কিছু খাইয়ে দিই। আমাদেরও খুব খিদে পেয়েছে। এখানে কিছু খাবার পেলেও খেয়ে নেবো আমরাও। আনন্দ, তুমি আমাদের সঠিক রাস্তায় নিয়ে যাচ্ছ তো? তোমার উপর ভরসা করি আমরা এত দূর এসেছি। যদি আমরা এই নকশা অনুযায়ী দেখি তাহলে আমাদের আরো একদিন পথ চলতে হবে। তোমার স্মরণ শক্তি তো খুব প্রখর দেখছি। ঠিক আছে, আমি এখান থেকে গিয়ে আমাদের ঘোরার জন্য কিছু খাবার আর জল নিয়ে আসছি। গঙ্গা ফিরে এসে বলে, গ্রামের লোকেরা বলছিল এখানে কাছাকাছি একটা ভালো সরাইখানা আছে। আজকে আমরা চলো ওখানে গিয়ে বিশ্রাম নিয়ে নিই।
ঘোড়াটাও ওখানে জল পেয়ে যাবে। দেখো আনন্দ, ওখানে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা কারা, কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, কাউকে কিন্তু কিচ্ছু বলবে না। আপনারা আমার উপরে ভরসা করতে পারেন। আমার তরফ থেকে আপনাদের উপর কোন রকমই সমস্যা আসবে না। ওই দিন রাতে ওরা সরাইখানায় বিশ্রাম করে। পরের দিন সকালে ওরা যখন বেরোয় তখনই ওখানে একজন সাধু আসে। আপনারা যেখানে যাচ্ছেন সেই পথ অতি দুর্বল, আপনাদের জীবন সংশয় করতে পারে। সেই সব তো ঠিক আছে, কিন্তু আপনি কে? আমরা কোথায় যাচ্ছি আপনি কি করে জানলেন? আপনারা কোথায় যাচ্ছেন আর কোথা থেকে এসেছেন আর আনন্দকে আপনারা কিভাবে পেয়েছেন আর আপনাদের কাগজ কি করে ভিজে গেছে সেটা আমি ভালো মতোই জানি। আপনাদের মতো অনেক জনের আগে এসেছিল, গুপ্তধনের সন্ধানে সেই সবাই প্রাণ হারিয়েছে, আর তাই আপনাদের সাবধান করতেই এসেছি। এটা খুবই বিপজ্জনক কাজ, ফলে আপনারা ফিরে যান। আপনি যে আগের ঘটনার কথা বলছেন সেটা একদমই ঠিক। আপনার কথা শুনেই আমি বুঝতে পারছি যে সেটা সত্যি খুব বিপজ্জনক এবং খুব কঠিনই কাজ হবে আমাদের জন্য, কিন্তু তাও আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। পথে যতই বিপদ আসুক না কেন আমরা ওখানে যাবই। আবার আপনাদের সাবধান করার ছিল, আমি করে দিলাম। এবার আপনাদের ব্যাপারে, আপনারা যদি ওখানে পৌঁছেও যান তাহলে আপনারা গুপ্তধন পাবেন না। ওই গুপ্তধন বের করার জন্য একটা চাবির প্রয়োজন। ওই চাবি কোথায় পাবো আপনি কি আমাদের বলতে পারবেন? সেটাও আপনাদের খোঁজার কোনো প্রয়োজন নেই, আমার কাছেই আছে সেই চাবি। এই নিন, রাখুন আপনাদের কাছে। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন, ওখানে যাওয়া খুবই বিপজ্জনক। কিন্তু এই চাবি আপনি কি করে পেলেন? আপনি আমাদের এই গুপ্তধনের ব্যাপারে কিছু বলতে পারেন? এই সব জেনে আপনাদের কোনো লাভ নেই। আপনারা আপনাদের মতো চেষ্টা করে দেখুন। এই পথ দিয়ে যাওয়ার সময় একটা নদী পার হতে হবে আপনাদের। এই নদীটা পার করার পর একটা দ্বীপে গিয়ে পৌঁছাবেন আপনারা। এই গুপ্তধন আপনারা সেখান থেকে জীবিত ফিরবেন কিনা সেটা আমি জানি না। এত খোঁজ দেওয়ার জন্য আর চাবিটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাধু বাবা বলছিলেন যে ওই রাস্তাটা খুবই বিপজ্জনক। তুমি কি তাও আমাদের সাথে যেতে চাও? হ্যাঁ নিশ্চয়ই, আমি যাব। যেভাবেই হোক আমাদেরকে ওই গুপ্তধন উদ্ধার করতেই হবে। আমি যে কোনো রকমের বিপদের সম্মুখীন হতে প্রস্তুত। এখন চলুন, আমাদের এগিয়ে যাওয়া উচিত। এইভাবে ওরা আবার চলতে শুরু করে। ওরা রাস্তায় সাধু বাবার কথা মতো একটা নদী দেখতে পায়। এটাই সেই নদী যার কথা সাধু বাবা বলেছিলেন। এখান থেকে ঘোড়াগুলোর যাওয়া খুবই মুশকিল। ঘোড়াগুলোকে এখানে বেঁধে রেখে আমাদের নদী পার হতে হবে, কিন্তু এখানে তো কোনো নৌকা নেই। আর কি করে করব? সাঁতার কেটে পার হওয়া খুব মুশকিল এত বড় নদীতে। আমাদের কাঠের একটা নৌকা বানাতে হবে। ওই নৌকাটা দিয়ে আমরা সহজেই নদী পার করতে পারবো। আমি কাঠ দিয়ে নৌকা বানাতে পারবো। ওই দেখো, ওই নদীতে তো অনেক বড় বড় কুমির আছে। যদি ভুল করে নদীতে পড়ে যায় তাহলে প্রাণে বাঁচা অসম্ভব। আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই পথ এখন আমার খুব বিপজ্জনক বলেই মনে হচ্ছে, আমাদেরকে সাবধানে থাকতে হবে। এরপর আনন্দ ওই কাঠগুলোকে বেঁধে একটা নৌকো বানিয়ে নেয়। দেখুন, নৌকা তৈরি হয়ে গেছে। এখন আমাদের এতেই বসে যেতে হবে, যাতে নদীতে পড়ে না যায়। সেজন্য মাঝখানেই দাঁড়াতে হবে। দাঁড় হাতে করে নিয়ে চলো, আমরা নৌকার ওপরে গিয়ে বসি। এরপর ওরা নৌকায় করে নদী পার হতে থাকে। নদী পার হওয়ার সময় কতগুলো কুমির ওদেরকে খাওয়ার চেষ্টা করে। উফ, খুব বাঁচান বেঁচে গেছে কুমিরগুলোর হাত থেকে। জানি না গুপ্তধন অব্দি পৌঁছাতে আর কত না কষ্ট করতে হবে। এখান থেকে যাওয়ার সময় আশপাশটা ভালো করে দেখতে হবে। জানি না কোন দিক থেকে কি বিপদ আসে। ওখানে পৌঁছানো পর্যন্ত আমার শুধু এদেরকেই দরকার। ওখানে একবার পৌঁছে গেলে এদেরকে মেরে ফেলে আমি সব সম্পত্তি নিয়ে নেব। ওখানে পৌঁছে যাওয়ার পর এদেরকে শেষ করে ওই গুপ্তধন আমি নিয়ে নেব। এদেরকে আমি সম্পত্তি থেকে কিছুই দেব না। কোনোভাবে যদি ওই গুপ্তধন থেকে কিছুটা ভাগ আমি পাই তাহলে আমার সব কষ্টই দূর হয়ে যাবে। তাহলে আমি আমার বহু বাচ্চাকে ফিরিয়ে নিয়ে এসে একটা নতুন বাড়ি তৈরি করে সুখে শান্তিতে থাকতে পারবো। এরপর আগে এগোতে গিয়ে গঙ্গা জল কাদার মধ্যে পড়ে যায়। এইখানে তো অনেক বড় জল কাদার গর্ত আছে। আমি তো এটাই দেখতে পাইনি। আমি তো এটার মধ্যে ডুবে যাচ্ছি। এই আমাকে কেউ বাইরে বের করো। ভয় পেও না তুমি, তাড়াতাড়ি লাঠিটা ধরে উঠে এসো। এই তোমার কোথাও লাগেনি তো? না, আমার কোথাও লাগেনি। ওখানে পাতা ভর্তি ছিল তাই আমি বুঝতে পারিনি।
সাবধানে থেকো, জঙ্গলে এরকম পথ মতো থাকতে পারে আরো জায়গায়। ওই দেখুন, ওখানে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। নকশা অনুযায়ী আমাদের ওই পাহাড়টা পার করে ওইদিকে যেতে হবে। তার মানে আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি, তাই তো? আর কতটা দূর হবে ওটা এখান থেকে? আমরা ওই গুপ্তধনের অনেক কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে পৌঁছে যাব। কল করার পরে এদেরকে শেষ করে যদি চাবিটা নিয়ে নিতে পারি, তাহলে সব গুপ্তধন আমার হয়ে যাবে। এরপর ওরা ওই পাহাড়ে ওঠে। হঠাৎ অনেকগুলো সাপ ওদেরকে ঘিরে ফেলে। এই সাপগুলো তো দেখে খুবই বিষাক্ত বলে মনে হচ্ছে। যদি এরা আমাদেরকে কাটে তাহলে আমাদের বেঁচে থাকা অসম্ভব। ওরা সাপের হাত থেকে বাঁচার জন্য এদিক ওদিক দৌড়তে শুরু করে। তখন একটা সাপ গঙ্গাকে কেটে দেয় আর গঙ্গা মাটিতে পড়ে যায়। হে ভগবান, গঙ্গার কি হলো? ও তো আর মনে হচ্ছে চলতেও পারবে না। চলুন আমরা দুজনেই বরং ওখানে যাই। আনন্দ, তুমি আর দাঁড়িয়ে দেখো না, আমরা আর গঙ্গাকে ফিরে পাবো না। আমরা যদি এখানে আরো খানিকক্ষণ দাঁড়াই তাহলে এই সাপগুলো আমাদেরকেও মেরে ফেলবে। এরপর গঙ্গা সাপের কামড়ে ওখানেই মারা যায়। ওরা দুজন কোনো রকমে পাহাড়টা থেকে নিচে নামে। এইভাবে ওরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে অবশেষে ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছে যায়। হে ভগবান, অবশেষে আমরা এই গুপ্তধন পর্যন্ত পৌঁছেই গেলাম। কিন্তু গঙ্গা এইভাবে মারা গেল, আমার খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা যে এই পরিস্থিতি দেখবো তাকে এই বা জানতো। চিন্তা করে আর কোনো লাভ নেই। চাবি তো তোমার কাছেই রয়েছে, যাও দরজা খুলে দাও। গঙ্গা তো মরেই গেছে, এখন শুধু বেঁচে আছে এই আনন্দ। যদি আমি একে মেরে ফেলি তাহলে এত সম্পত্তি এখান থেকে নিয়ে যাওয়া আমার পক্ষেও একা সম্ভব হবে না। এখান থেকে বেরোনোর পর আমি আনন্দকে মেরে ফেলবো। তুমি এখানে দাঁড়াও, আমি গুপ্তধনের দরজা খুলছি। এইভাবে আনন্দকে ওখানেই দাঁড় করিয়ে রেখে ও চাবি নিয়ে গুপ্তধনের দরজা খুলে দেয় আর ভেতরে যায়। যখনই ভেতরে প্রবেশ করে তখনই চারপাশ থেকে বিষাক্ত তীর এসে ওর ওপরে হামলা করে আর ও ওখানে মারা যায়। কি কেউ আমার চোখের সামনে মারা গেল, কিন্তু এত গুপ্তধন দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। এখন তো এই সব সম্পত্তি আমার। এই গুপ্তধন পাওয়ার জন্য এটা দুজনে আমাকে খুবই সাহায্য করেছে। এখন এদের বাড়ি কোথায় সেটা খবর নিয়ে ওদের পরিবারকেও এর মধ্যে থেকে কিছু ভাগ দিয়ে দেবো, তাহলে ওদেরও পরিবার সুখেই থাকবে। এরপর আনন্দ ওই গুপ্তধনগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। ওটা থেকে কিছু ভাগ কোটি আর গঙ্গার পরিবারকে দিয়ে দেয়। বাকি অর্থ দিয়ে ও ওর বউ আর বাচ্চার সাথে সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল।